আজকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই অধ্যায়টা আলোচনা করব। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, আর যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক যে মৌলিক যৌগিক আর মিশ্র পদার্থ। দেখো, এই টপিকটা আলোচনা করার আগে যেটা আমাদের জানতে হবে পদার্থ কাকে বলে। আমি পদার্থ জানলাম না, মৌলিক যৌগিক মিশ্র পদার্থ সম্পর্কে কিন্তু কোনো ধারণা আসবে না। তাহলে পদার্থ আমাকে জানতে হবে পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে তাকে আমরা বলবো পদার্থ। যেমন কি হবে, 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে যে বস্তুর ওজন থাকতে হবে, ওজন থাকবে। আর কি থাকবে, কিছুটা জায়গা দখল করে থাকবে, কিছুটা জায়গা দখল করে থাকবে, কিছুটা জায়গা দখল করে থাকবে। এবং সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে, ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তাকে আমরা বলে থাকি যে পদার্থ। তাহলে যার ওজন আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, আর 4 নম্বর হচ্ছে যার স্থিতি এবং গতিশীল অবস্থার পরিবর্তন করতে চাইলে বাধা দেয়। অর্থাৎ গতীয় অবস্থা, স্থিতি আর হচ্ছে বা গতিকে আমরা বলি গতীয় অবস্থা, গতীয় অবস্থা পরিবর্তনে বাধা দেয়, পরিবর্তনে বাধা দেয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ কাকে বলে, যার ওজন থাকবে, যা কিছুটা জায়গা দখল করে থাকবে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার গতীয় অবস্থার পরিবর্তন করতে চাইলে বাধা দেয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে পদার্থ। তাহলে এই যে পদার্থ আমরা দেখলাম, এই যে আমরা বলছি ইন্দ্রিয়গ্রাহ্য, তোমরা আশা করি এই যে 1, 2 আর 4 নম্বর বুঝতে পারলে। ইন্দ্রিয়গ্রাহ্য মানে কি এটা একটু আলোচনা করি। যার ইন্দ্রিয়গ্রাহ্য না, আমাদের দেখো আমরা দেখি যেমন বায়ু, বায়ু কি ইন্দ্রিয়গ্রাহ্য? ইন্দ্রিয়গ্রাহ্য মানে শুধু চোখে দেখা নয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তার মধ্যে ত্বকও একটি ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখতে পাই না, চোখ ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা দেখতে পাই না বায়ুকে, কিন্তু ত্বক দ্বারা অনুভূত করতে পারি। তাহলে বায়ুকে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য বলবো। অনেকে বলতে পারে যে বায়ু তো দেখা যায় না, তাহলে বায়ু তাহলে পদার্থ নয়, কিন্তু আমি এখানে বলেছি ইন্দ্রিয়গ্রাহ্য। অর্থাৎ ইন্দ্রিয়গুলো কোনগুলো? হ্যাঁ, চোখ, কান, নাক, ত্বক, হ্যাঁ, চোখ, কান, নাক, জিহ্বা, এইগুলো হচ্ছে ইন্দ্রিয়। তাহলে যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ বায়ু যেহেতু ইন্দ্রিয়গ্রাহ্য, তাই জন্য বায়ুকে কিন্তু পদার্থ বলবো। আবার দেখো, আমরা নর্মালি মনে হতে পারে যে বায়ু তো ওজন নেই, কিন্তু বায়ুর কিন্তু ওজন আছে। কিভাবে বুঝবো? একটা দাঁড়িপাল্লাতে যদি আমরা কোনো কিছুর ওজন করি, ঠিক আছে, একটা দাঁড়িপাল্লা নিলাম, সেই দাঁড়িপাল্লাতে আমি কোনো কিছুর ওজন করছি। তো ওজন করলাম, ধরো একটা পাত্রের মধ্যে একটা গ্যাস জারকে আমি এখানে আংটা দিয়ে লাগিয়ে রাখলাম। গ্যাস জার মানে এর মধ্যে গ্যাস রয়েছে, তাহলে তার একটা ওজন পাবো। আমি ধরে নিচ্ছি এর ওজন হচ্ছে W1, বা সংখ্যাতে যদি আমি ধরি, এটা ধরে নিচ্ছি, এটাই যে হবে তা নয়, আমি ধরছি 10 কেজি ধরে নিচ্ছি। এইবার আমি যদি এর ভেতর থেকে বাতাসকে বের করে দিই, এখানে একটা বায়ু নিষ্কাশন যন্ত্র লাগিয়ে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিলাম, তারপর যখন ওজন নিব, সেই ওজনটাকে আমরা বলছি W2। এবং এই ওজনটা দেখব, বাতাসটা বের করার পর যখন আমি ওজন নিয়েছি তখন দেখব তার ওজন কমে গেছে, ধরছি 2 কেজি। তাহলে ওজন কমে, তাহলে প্রথমের ওজনটা বেশি ছিল, পরের ওজনটা কম। কেন কম? কারণ হচ্ছে এর ভেতর থেকে বাতাসটা মানে বায়ুটা বাইরে বের করে দিয়েছি। যেহেতু বাতাস বাইরে বেরিয়ে গেছে, তাই জন্য কিন্তু এর ওজনটা কিন্তু কমে গেছে।
এবং এটাকে আমরা কিভাবে লিখি? একে লিখি আমরা W1 মাইনাস W2, মানে বাতাসের ওজন কত? বাতাসের ওজন এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে বাতাসের ওজন পেয়ে যাব। দেখো প্রথমে যেটা ছিল সেটা বাতাস সহ ছিল, তারপরে যেটা ছিল বাতাস নেই, শুধু পাত্রের ওজন, অর্থাৎ ভরা। আমরা যদি আরো ভালোভাবে ভাবি এটাকে, যে তোমাদের W1 মাইনাস W2 যদি অসুবিধা হয়, দেখো প্রথমে ছিল কি? বাতাস, তাহলে প্রথমে ছিল বায়ু। বায়ু এবং পাত্র দুটোর ওজন মিলে হচ্ছে W1। আর আমরা পরে যখন ওজন করছি বাতাসটাকে বের করে নিচ্ছি, তাহলে ওখানে থাকছে শুধুমাত্র পাত্র। পাত্রের ওজন কত হচ্ছে? W2। এইবারে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাত্র পাত্র কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র থাকলো হচ্ছে বায়ু। বায়ুর ওজন কত হলো? W1 মাইনাস W2। আশা করি বুঝতে পেরেছ আমরা বায়ুর ওজনকে কিভাবে বের করতে পারি। এটা W1 মাইনাস W2 বলে ঘাবড়ানোর কিছু নেই। দেখো এই নিয়মে তোমরা বুঝবে, তোমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে তোমরা এতক্ষণে আলোচনাতে বুঝতে পেরেছো যে পদার্থ কাকে বলে। তাহলে বাতাসকে কিন্তু আমরা পদার্থ, চোখে না দেখলেও একে কিন্তু পদার্থ বলতে পারি। এইবারে পদার্থের কতগুলো অবস্থা রয়েছে। পদার্থের তিনটে অবস্থার কথা আমরা জানি, যদিও বর্তমানে আরো বইগুলোতে আরেকটা দশা, আরেকটা অবস্থার কথা আমরা পাই, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। যদিও পদার্থের তিনটি অবস্থাই হচ্ছে প্রধান। তিনটি অবস্থা, তিন প্রকার অবস্থা থাকে বা তিন প্রকার দশা থাকে। কি কি? কঠিন পদার্থ হতে পারে। কঠিন পদার্থ কি? যেগুলো শক্ত মজবুত হয়ে থাকে, যেমন লোহা। তেমনি তরল পদার্থ হতে পারে। তরল পদার্থ কি হতে পারে? তরল পদার্থ হচ্ছে জল হতে পারে। আবার দেখো গ্যাস, গ্যাসীয় পদার্থ কি হতে পারে? গ্যাসীয় পদার্থ অক্সিজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে। এগুলো হচ্ছে পদার্থের অবস্থা। আমি বললাম পদার্থের আর একটা অবস্থার কথা আমরা বর্তমানে পেয়ে থাকি, চতুর্থ অবস্থা পদার্থের। তাহলে চতুর্থ অবস্থা কি? চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। চতুর্থ অবস্থা আমরা বলবো হচ্ছে প্লাজমা। প্রচন্ড গরম যখন করা হয় কোনো পদার্থকে, তখন সেটা কি হয়? ছোট ছোট অণু আকারে অবস্থান করে থাকে, পরমাণু আকারে অবস্থান করে থাকে। এই অবস্থাকে আমরা বলে থাকি যে প্লাজমা অবস্থা। তাহলে পদার্থের তিনটে ভৌত অবস্থা আমরা পেয়েছি, কঠিন, তরল আর গ্যাসীয়। এছাড়া কিন্তু প্লাজমা অবস্থার অস্তিত্ব বিজ্ঞানীরা বর্তমানে খুঁজে পেয়েছে। কিন্তু পদার্থের গঠনগত দিক দিয়ে যদি বলি, এইটা হচ্ছে পদার্থের অবস্থা অনুসারে বা পদার্থের দশা অনুসারে। কিন্তু পদার্থের গঠন অনুসারে যদি আমরা দেখি, পদার্থ কিন্তু গঠনগতভাবে যদি দেখি, আমরা কিন্তু একে মেনলি যেটা ভাগে ভাগ করতে পারবো সেটা হচ্ছে তিন ভাগে। একটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাদের বলা হয়? মৌলিক পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থ ভাঙলে শুধু সেই পদার্থই পাওয়া যায়, শুধু সেই পদার্থ পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি হচ্ছে মৌলিক পদার্থ। যেমন তুমি যদি সোনাকে ভাঙো, তাহলে সোনাকে ভাঙলে নিশ্চয়ই সোনাই পাওয়া যাবে, তাই জন্য এটাকে কিন্তু আমরা মৌলিক পদার্থ বলি। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থই পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি হচ্ছে মৌলিক পদার্থ। পৃথিবীতে মৌলিক পদার্থ কিন্তু নির্দিষ্ট। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা পড়তাম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 105টি। যখন আমি পড়ানো শুরু করেছিলাম তখন দেখতাম বইগুলোতে লেখা আছে 109টি। এখন অনেক বইয়ে লেখা আছে যে মৌলিক পদার্থ হচ্ছে 118টি। অর্থাৎ মৌলিক পদার্থ কিন্তু ক্রমবর্ধমান মানে হচ্ছে ক্রমাগত বাড়ছে, মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়। তাহলে এই যে মৌলিক পদার্থ দেখো বাড়ছে কেন? রসায়নগারে একে তৈরি করা হচ্ছে। তার মানে সমস্ত, যেহেতু তৈরি করা হচ্ছে রসায়নগারে, তাহলে সমস্ত মৌলিক পদার্থ কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, প্রাকৃতিক নয়। তাহলে প্রাকৃতিক মৌলিক পদার্থ কতগুলো আছে? এর মধ্যে মাত্র 92 মানে 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি যে সমস্ত মৌলগুলো আছে 92 মানে হচ্ছে ইউরেনিয়ামের পরে যে সমস্ত ইউ দিয়ে লেখা হয় ইউরেনিয়াম, এটাই হচ্ছে শেষ প্রাকৃতিক মৌল।
এরপরে যে সমস্ত মৌলগুলো রয়েছে সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা, সেগুলো হচ্ছে কৃত্রিম। যেহেতু দিনের পর দিন বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন মৌলের খোঁজ পাচ্ছে, তাই জন্য এই যে মৌলিক পদার্থর সংখ্যা সেটা হচ্ছে ক্রমবর্ধমান। তাহলে শেষ প্রাকৃতিক যে মৌলিক পদার্থ সেটার নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম তোমরা জানলে অবাক হবে, এই ইউরেনিয়াম দিয়েই পরমাণু বোম বানানো হয়ে থাকে। হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল, সেই পরমাণু বোমের কিন্তু মূল উপাদান ছিল হচ্ছে এই ইউরেনিয়াম। তাহলে আমরা দেখছি মৌলিক পদার্থের সংখ্যা কিন্তু খুব একটা বেশি তা বলবো না। তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যা হচ্ছে 118। এর মধ্যে 92 হচ্ছে প্রাকৃতিক, বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি কৃত্রিম মৌল। বাকিগুলো 92 পরে যে সমস্ত মৌলগুলো আছে তাকে বলা হয়ে থাকে কৃত্রিম মৌল। আচ্ছা, এরপরে চলে আসি যৌগিক পদার্থ সম্পর্কে। যৌগিক পদার্থ কারা? যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে যখন থাকে। এই নির্দিষ্ট কথাটা না বললে ভুল। কি লিখতে হবে তাহলে? একাধিক মৌলিক পদার্থ, একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে যুক্ত হলে, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। তাহলে নির্দিষ্ট কথাটা এই জন্য বললাম, দেখো হাইড্রোজেন আর অক্সিজেন কি হয় না, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে যুক্ত হলে তবেই সেখানে কিন্তু জল তৈরি হয়, জলের অণু তৈরি হয়। তাহলে এই অনুপাত ছাড়া অন্য অনুপাতে যুক্ত হলে কিন্তু জল হবে না। তাহলে যৌগিক পদার্থ কি? যারা একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যেটা তৈরি হয় তাকে যৌগিক পদার্থ বলা হয়। আর একটা পদার্থ রয়েছে সেটা হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কাকে বলা হয়? এখানেও তাই, একাধিক মৌলিক পদার্থ কি হয়ে থাকে, পরস্পরের সাথে মিশে থাকে। একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ দুটোই হতে পারে, মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো অনুপাতে। এখানে শুধু মৌলিক পদার্থ ছিল, এখানে কিন্তু মৌলিক বা যৌগিক পদার্থ কি হয়, যে কোনো অনুপাতে যুক্ত হয়ে, যে কোনো অনুপাতে যুক্ত হয়ে এই মিশ্র পদার্থ তৈরি করে। যেমন তোমার বায়ু একটা মিশ্র পদার্থ। দেখো বায়ু কি হয়, যে গ্রামের বায়ুতে তোমরা জানো যে অক্সিজেনের পরিমাণ বেশি, কার্বন ডাই অক্সাইড কম, তেমনি শহরের যানবাহনপূর্ণ এলাকায় কি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, অক্সিজেনের পরিমাণটা কম। অর্থাৎ বাতাসে সেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রামেও আছে শহরেও আছে, পার্থক্য কি? তাদের অনুপাত। অর্থাৎ যে কোনো অনুপাতে যুক্ত হয়ে যখন পদার্থ গঠন হয় তখন তাকে বলা হয় তাকে মিশ্র পদার্থ। তাহলে আশা করি তোমরা তিনটে পদার্থ সম্পর্কে জানতে পারলে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। আচ্ছা, এই যে মৌলিক পদার্থ বলেছি সেই মৌলিক পদার্থ সম্পর্কে আর একটু জানতে হবে আমাদের। তাহলে আমরা যে মৌলিক পদার্থ পেলাম, যে 118টি মৌলিক পদার্থ, তাদেরও আবার ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ তাদেরকেও ভাগ করা যায়। কিসে ভাগ করা যায় সেগুলো আমরা দেখব। দেখো মেন যেটা হয়, মৌলিক পদার্থের যেটা মেন ভাগ সেটা হচ্ছে ধাতু, অধাতু আর হচ্ছে ধাতু কল্প। এই তিনটে ভাগে এদেরকে ভাগ করা হয়। আশা করি তোমরা ধাতু সম্পর্কে প্রত্যেকে জানো। ধাতু কাকে বলা হয় না, ধাতুর দেখো যাদের আঘাত করলে শব্দ হবে, ধাতব শব্দ হবে, আঘাত করলে ধাতব শব্দ হবে, যেগুলো শক্ত মজবুত প্রকৃতির হয়ে থাকে, যা তাপ তড়িতের সুপরিবাহী। তাপ তড়িতের সুপরিবাহী মানে পরিবহন করতে পারে, যেগুলো আলো প্রতিফলন করতে পারে, যারা আলো প্রতিফলন করতে পারে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ধাতু। তাহলে ধাতু হলে কি হবে, ধাতব শব্দ হবে, শক্ত হবে, তাপ তড়িতের সুপরিবাহী হবে, আলো প্রতিফলন করতে পারবে। কিন্তু এখানে আবার একটু আলাদা আছে, যেমন ব্যতিক্রম আছে। যেমন আমি বললাম শক্ত হবে ধাতু, সবসময় ধাতু কিন্তু
শক্ত হয় না। যেমন তোমার পারদ Ag, এটা কিন্তু শক্ত নয়, এটা তরল প্রকৃতির হয়ে থাকে, তা সত্ত্বেও কিন্তু একে আমরা ধাতু বলি। তোমরা দেখে থাকবে যে থার্মোমিটারে যেটা ব্যবহার হয় সেটা কিন্তু হচ্ছে Ag, পারদ। তাহলে এইটা ব্যতিক্রম, আর ব্যতিক্রমের প্রশ্নগুলোই কিন্তু খুব বেশিরভাগ বেশি আসে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদের বলবো অধাতুর সম্পর্কে। যদি ধাতু বুঝে থাকো তাহলে অধাতুর বুঝতে সময় লাগবে না। এর ঠিক বিপরীত, ধাতব শব্দ হয় এখানে, এখানে ধাতব শব্দ হয় না। এখানে বলেছিলাম শক্ত, এখানে শক্ত নয়, এখানে হচ্ছে ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে, ভঙ্গুর প্রকৃতির হতে পারে। তাপতড়িতে সুপরিবাহী, এটা সুপরিবাহী নয়, এখানে বলবো কুপরিবাহী। এটা আলো প্রতিফলন করে, এটা আলো প্রতিফলন করে না। তাহলে দুটোর মধ্যে পার্থক্যও কিন্তু হয়ে গেল। তাহলে এইটা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এখানে নিজের ভাষাতে পার্থক্যগুলোকে লিখবে। কি লিখবে? ধাতু ও অধাতুর পার্থক্য, অধাতুর পার্থক্য। আমি বেশ কয়েকটা হোমওয়ার্ক আজকে আমি এখান থেকে দেব, তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ধাতু হয়ে গেল, ধাতু অধাতু হয়ে গেল, বাকি থাকলো কে? ধাতু গল্প। আচ্ছা অধাতুর ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা উদাহরণ বলে দিই। যেমন ধাতুর ক্ষেত্রে বলেছিলাম উদাহরণ হচ্ছে লোহা হতে পারে, সোনা হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম, অনেক উদাহরণ আছে। তেমনিভাবে অধাতুর ক্ষেত্রে উদাহরণ বলতে গেলে কার্বন হতে পারে, অক্সিজেন হতে পারে, গ্যাসগুলো যে কোনো গ্যাসই হতে পারে অধাতুর উদাহরণ। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমি বলেছি তাপতড়িতে সুপরিবাহী হচ্ছে ধাতু আর অধাতু হচ্ছে কুপরিবাহী হয়, কিন্তু তোমরা দেখে থাকবে যে কার্বনের রূপভেদ। তাহলে তার আগে জানতে হবে যে কার্বনের রূপভেদটা কি। কার্বন বিভিন্ন রূপে প্রকৃতিতে অবস্থান করে থাকে, কখনো নিয়তাকার হিসাবে, নিয়তাকার মানে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়ে থাকে, নিয়তাকার আকারে, কখনো অনিয়তাকার আকারে থাকে, অনিয়তাকার আকারে থাকে। নিয়তাকারের মধ্যে আবার কি কি হবে? নিয়তাকারের মধ্যে হবে গ্রাফাইট, গ্রাফাইট, তারপরে হবে হচ্ছে হীরক বা হীরা, আর হচ্ছে ফুলারিন, ফুলারিন। আর অনিয়তাকারের মধ্যে যেটা হবে সেটা তুমি চারকোল বলতে পারো, ঝুল বলতে পারো। তাহলে চারকোল হতে পারে, ঝুল হতে পারে, অঙ্গার হতে পারে, এই ধরনের হতে পারে। যাই হোক, আমরা বলছিলাম কার্বন, কার্বনকে কিন্তু সি দিয়ে লেখা হয়। বিজ্ঞানীরা কি করে যে এই যে নামগুলো তুমি দেখছো সেই মৌলকে সংক্ষেপে লেখে, এটাকে বলে চিহ্ন। আমরা এর পরেই আলোচনা করব এটা। তাহলে দেখো যে জিনিসটা আমরা দেখছি যে কার্বন কখনো গ্রাফাইট রূপে, কখনো হীরা, কখনো ফুলারিন, কখনো চারকল, কখনো ঝুল, কখনো অঙ্গার, তো বিভিন্ন রূপে অবস্থান করে। একেই বলা হয় তাকে রূপভেদ, রূপভেদ। তাহলে কার্বনের বিভিন্ন রূপভেদ আমরা দেখতে পাই। তাহলে কার্বন মানেই হচ্ছে গ্রাফাইট, কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট, আবার হীরা। আমি কি বলেছিলাম? ধাতুর ক্ষেত্রে বলেছিলাম যে তাপের সুপরিবাহী আর অধাতু হচ্ছে কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। তাহলে এটা ব্যতিক্রম। কার্বন বলেছি অধাতু, অধাতু হলে কুপরিবাহী হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী, সুপরিবাহী অর্থাৎ পরিবহন করে থাকে তড়িৎ। আর হীরা হচ্ছে তাপের সুপরিবাহী হয়ে থাকে, তাপের সুপরিবাহী। তাহলে দেখেছো যে আরেকটা জিনিস বলছি যে ফুলারিন, ফুলারিন কিন্তু অতি পরিবাহী, ফুলারিন হচ্ছে অতি পরিবাহী। তাহলে আমি কি বলেছিলাম যে গ্রাফাইট মানে কার্বন
কুপরিবাহী হওয়ার কথা ছিল। আমরা দেখছি কার্বনেরই রূপভেদ, গ্রাফাইট, হীরা বা ফ্লোরাইড, এগুলো কি হচ্ছে তড়িৎ বা তাপের পরিবহন করতে পারে। তাহলে এই ধরনের ব্যতিক্রমগুলোই আসার চান্সটা সবসময় বেশি থাকে। তাহলে আশা করি তোমরা ধাতু এবং অধাতু সম্পর্কে বুঝতে পেরেছো। এইবারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ধাতুকল্প সম্পর্কে। ধাতুকল্প কি? ধাতু এবং অধাতুর মাঝে মাঝে অবস্থাকে বলা হয় থাকে ধাতুকল্প। কি না, ধাতু আর অধাতুর মাঝের অবস্থাকে বলা হয় থাকে ধাতুকল্প, যাদের মধ্যে ধাতব গুণও রয়েছে আবার অধাতব গুণ রয়েছে তাকে বলা হয় থাকে ধাতুকল্প। তাহলে যাদের মধ্যে ধাতব ও অধাতব উভয় গুণই বর্তমান, উভয় গুণ বর্তমান, তাকে আমরা বলে থাকি ধাতু। কি কি হবে? আর্সেনিক হবে আর অ্যান্টিমনি হবে। আর্সেনিক AS আর অ্যান্টিমনিকে আমরা লিখব SB। এগুলো হচ্ছে চিহ্ন বলা হয়। আচ্ছা, আমরা পরের অংশে এই চিহ্ন সম্পর্কে পড়ব। তার আগে আমরা হচ্ছে একটু বাকি অংশগুলো পড়ে নিই। আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জানলাম। এইবারে একটি যৌগিক পদার্থ আমরা পড়ব। সব থেকে গুরুত্বপূর্ণ যে যৌগিক পদার্থ রয়েছে সেটা হচ্ছে জল। জল তোমাদের বলেছি এটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ বলেছিলাম বায়ু। তাহলে যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কি? দেখো, পার্থক্য হচ্ছে এটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, এটা যে কোনো অনুপাতে যুক্ত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, কিভাবে বুঝবো এইটা এবার আমরা একটু আলোচনা করব। আমরা বললাম যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে এবং কতগুলো হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন পরমাণু। আর কতগুলো অক্সিজেন পরমাণু? একটা অক্সিজেন পরমাণু। এবার আমরা দেখব, আমরা তড়িৎ বিশ্লেষণ করব। এবার কার তড়িৎ বিশ্লেষণ করব? না, জলের তড়িৎ বিশ্লেষণ করব। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় থাকে ভোল্টামিটার। এই জায়গাতে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমি জল নিলাম। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, সেই জন্য আমি জলের মধ্যে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশিয়ে নেব। তাহলে জলের মধ্যে কি করব? জলের মধ্যে আমি অল্প অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দেব। অল্প অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দেব। কারণ কি? বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করতে গেলে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার মানে দ্বার মানে হচ্ছে দরজা। দরজাকে একটা ঘরে ঢুকার আমরা দরজা দেখেছি, মানে প্রবেশ যেখানে করা হয়, যার মাধ্যমে প্রবেশ করে তাকে দ্বার বলছে। তো এখানে এইটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎদ্বার। এগুলো তোমরা যদি এখন বুঝে নাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে কোনো বিজ্ঞানের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আর অসুবিধা হবে না। আমি দেখেছি অনেক ছাত্র আছে যারা এখন ঠিক মতো বোঝে না, তাই জন্য পরে গিয়ে কিন্তু তাদের অসুবিধা হয়। পড়াগুলো বিজ্ঞান কখনো মুখস্থ বিদ্যা নয়, বুঝতে হবে, ধারণা ক্লিয়ার থাকতে হবে। তাহলে বিশুদ্ধ জল আমি দেখলাম তড়িতের কিন্তু কুপরিবাহী, তাই জন্য জলের মধ্যে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারকে মিশিয়ে দেওয়া হয় এবং তড়িৎকে প্রবেশ করানোর জন্য কি করা হয়? তড়িৎদ্বার ব্যবহার করা হয়। দুই ধরনের তড়িৎদ্বার আছে, তোমাদের বইয়ে আছে, একটা ধারণা দেওয়াই আছে। হ্যাঁ, প্রেগ দিয়ে করা হয়েছে, প্রেগকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তড়িৎকে পাঠাবো কেমন করে। এই সব ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, তার আগে জানতে হবে তড়িৎ কয় প্রকার। তড়িতের প্রকারভেদ আমাকে জানতে হবে। তড়িৎ, আমরা বাড়িতে যে তড়িৎ ব্যবহার করি যেটা বাইরে থেকে আসে সেটা হচ্ছে এসি, আর একটা তড়িৎ যেটা থাকে সেটা হচ্ছে ডিসি, অল্টারনেটিভ কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট।
তো আমরা কোনটাকে, এই যে তড়িৎ বিশ্লেষণ করব, ঘরের মধ্যে জলে তড়িৎ বিশ্লেষণ করব, আমরা কোন কারেন্টকে ব্যবহার করব? আমরা নিশ্চয়ই বাড়ির কারেন্টকে ব্যবহার করব না, কারণ এখানে ভোল্টেজ অনেক বেশি থাকে। তাহলে এই সব ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখবে এটা, যে আমরা যখন কোনো পরীক্ষাগারে, রসায়নগারে কোনো যখন পরীক্ষা করি, তখন সেখানে কিন্তু ব্যাটারিকে ব্যবহার করা হয়। ব্যাটারির যে কারেন্ট তাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসি। তাহলে ব্যাটারিকে ব্যবহার করব, আমরা ব্যাটারি ব্যবহার করব। তো এখানে তো আমি ব্যাটারি ছবি আঁকতে পারবো না, তাই জন্য ব্যাটারিকে কিভাবে আঁকা হয় দেখো, এই একটা ছোট দাগ আর একটা হচ্ছে বড় দাগ থাকে, এই ধরনের তড়িৎ থাকে। যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ, আর যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে ব্যাটারি এখানে হয়ে গেল। এবং কি করা হয়, এবং এখানে একটা বাল্ব লাগিয়ে দাও, একটা যদি বাল্ব লাগিয়ে দিই, আর আমি যদি এখানে একটা সুইচকে কেমন করে লেখে দেখো, এই ব্যাকেট যেমন করে লেখে সেই একই রকমভাবে ব্যাকেটের মতো দেওয়া হয়, এটা হচ্ছে সুইচ, এগুলো হচ্ছে চিহ্ন। আর এই তারটাকে এবার কি করা হয়, এই তড়িৎদ্বারের সাথে যুক্ত করে দেওয়া হয়। তাহলে দেখেছো কিভাবে করে, ব্যাটারিকে দুটো দাগের মাধ্যমে করা হয়, আর সুইচকে দেখো এরকম বন্ধনীর মাধ্যমে করে তারপরে দেওয়া হয়। এটাকে বলা হয়ে থাকে সুইচ, আর এই অংশটাকে আমরা বললাম হচ্ছে ব্যাটারি। তাহলে দেখো সুইচ এবং ব্যাটারি আমরা অঙ্কন করলাম। এটাকে এই যে অবস্থা, এই দেখো তার, তড়িৎদ্বার, ব্যাটারি, সুইচ, এইভাবে যেটা করছি সেটাকে যে বর্তনী কমপ্লিট হলো। আচ্ছা, এইবারে দেখো একটা জিনিস দেখো, এই লাইটটা যদি আমি এখানে বিশুদ্ধ জল নিতাম, অ্যাসিড জল না নিয়ে যদি বিশুদ্ধ জল নিতাম, তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ হচ্ছে যে বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে তড়িৎ যাবে না। তড়িৎ যাবে, কমপ্লিট হবে, একটা বর্তনী কমপ্লিট হবে, তখন তড়িৎ আলোটা জ্বলবে। কিন্তু যদি এখানে বিশুদ্ধ জল হয়, এখানে যদি তড়িৎ অবিশ্লেষ্য হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, তাই জন্য কমপ্লিট হবে না, তাই জন্য আলো জ্বলবে না। কিন্তু এই জলের মধ্যে যখন আমি অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দিব, তখন এই বর্তনী কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বর্তনীটা কমপ্লিট হলে কি হবে, এবার তড়িৎ চলাচল করতে পারে। এই যে তুমি দেখছো তরল, এই তরলের মধ্যে দিয়েও তড়িৎ কিন্তু চলাচল করতে পারে। তড়িৎগুলো কি হয়, চলাচল করে। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য যদি হয়, তড়িৎ বিশ্লেষ্য মানে যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, তাহলে জলের মধ্যে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দিলে তার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে। তড়িৎ গেলে কি হবে, জিনিসটা কমপ্লিট হবে, তখন আলোটা কি হবে, আলোটা এখানে জ্বলবে। বুঝতে পেরেছো কিভাবে করতে হয়? তো এই যে আর এইভাবে যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, হ্যাঁ, এখানে তোমার কিন্তু পেরেক হিসেবে ব্যবহার হয়েছে, তোমাকে তড়িৎদ্বার হিসেবে দেখবে বইয়ে পেরেককে নিয়ে গেছে। এইভাবে তড়িৎ বিশ্লেষণ করার সময় দেখা যাবে যে এই তড়িৎদ্বারের এই অংশে কি হবে, বুদবুদ আকারে গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসগুলো কি পরীক্ষা যদি করা যায়, তাহলে দেখা যাবে একটা গ্যাস হচ্ছে অক্সিজেন আর একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে দুটোতেই কিন্তু হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয় না। তাহলে একটি তড়িৎদ্বারে তৈরি হবে হচ্ছে, একটি তড়িৎদ্বারে কি তৈরি হবে না, একটি তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, H2 লিখে দিচ্ছি, আর অপর তড়িৎদ্বারে অক্সিজেন গ্যাস তৈরি হবে। দুটো তড়িৎদ্বারে কিন্তু একই ধরনের গ্যাস তৈরি হবে না, এটা মাথায় রাখতে হবে। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন ক্যাথোড অ্যানোড সম্পর্কে জানবে, তড়িৎদ্বারের মধ্যে পার্থক্যটা জানবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আপাতত তোমরা এইটুকু জানো যে গ্যাস তৈরি হলো, আমি বললাম যে হাইড্রোজেন তৈরি হলো আর একটাতে হচ্ছে অক্সিজেন তৈরি হলো। কিভাবে বুঝবো কোনটাতে হাইড্রোজেন কোনটাতে অক্সিজেন? এইটা বোঝার জন্য খুব সহজ উপায় আছে। আমি যে এই যে গ্যাসটা তৈরি হচ্ছে, সেই গ্যাসটার গ্যাস জারের মধ্যে, ওই যে গ্যাস জার, যে গ্যাসের আমি ধরো এখান থেকে যে গ্যাসটা তৈরি হয়েছে সেই গ্যাসটাকে আমি এই টেস্ট টিউবের মধ্যে নিলাম বা গ্যাস জারের মধ্যে নিলাম। এইবারে যদি আমি এখানে পাটকাঠিকে প্রবেশ করাই, পাটকাঠি, জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালাম, জ্বলন্ত মানে জ্বলছে, জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে কি হবে, কি দেখব, যে
এই পাটকাঠি দাউ দাউ করে আরো জ্বলছে, আরো উজ্জ্বলভাবে জ্বলতে আছে, তাহলে কখন এটা সম্ভব? জ্বলতে কে সাহায্য করে তোমরা জানো? জ্বলতে সাহায্য করে হচ্ছে অক্সিজেন। তাহলে এই গ্যাসটা নিশ্চয়ই অক্সিজেন আছে। দেখো, এই যে জ্বলতে সাহায্য করে বললাম, তাহলে তার একটা এক্সপেরিমেন্ট করলে তোমাদের কাছে সুবিধা হবে। যদি আমরা একটা মোমবাতি নিই, জ্বলন্ত মোমবাতি নিই, একটা মোমবাতি জ্বলছে, এই ধরনের মোমবাতি যদি আমরা নিই, এইবারে এই মোমবাতিকে যদি আমরা একটা গ্লাসের মধ্যে রাখি, গ্লাসের মধ্যে যদি আমরা ঢেকে রাখি, ঠিক আছে, তাহলে দেখবো কিছুক্ষণ ও জ্বলবে, যতক্ষণ ওর মধ্যে অক্সিজেন থাকবে ততক্ষণ ও জ্বলবে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে দেখবে একটা ধপ করে নিভে যাবে। কেন? যতক্ষণ অক্সিজেন ছিল ততক্ষণ জ্বলবে, কিন্তু যখন অক্সিজেন, দেখো যখন জ্বলে তখন অক্সিজেন গ্রহণ করে, মোমবাতি এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে যেন কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করে। শুধু কার্বন ডাই অক্সাইড নয়, আসলে এই যে মোমবাতি দেখছো না, মোমবাতির মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট যৌগ। এই যে মোমবাতি দেখছো, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট যৌগ। কার্বোহাইড্রেট যৌগ মানে হচ্ছে এর মধ্যে যেমন কার্বন আছে তেমনি হাইড্রোজেন আছে। তাহলে এই যে আমি কি বলছি, কার্বন আছে আর হাইড্রোজেন আছে, আমি জানি না কতগুলো কার্বন আছে কতগুলো হাইড্রোজেন, আমি ধরলাম এক্সট্রা হাইড্রোজেন আছে। এইটা যখন পোড়ানো হয়, পোড়ানো মানে অক্সিজেনকে সহযোগে যখন বিক্রিয়া ঘটে, তখন এই অক্সিজেনটা এই হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে আর জলীয় বাষ্প তৈরি করে। তাই জন্য অক্সিজেনটা কিসে পরিণত হয়ে যায়? কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। আর যখন এই যে গ্লাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ভরে যায়, কার্বন ডাই অক্সাইড জ্বলতে সাহায্য করে না, তাই জন্য কিন্তু নিভে যায়। তাহলে দহনে সাহায্য করে কে? অক্সিজেন। তাহলে এটা কিন্তু একটা অক্সিজেনের ব্যবহার আমি বলতে পারি। তাহলে অক্সিজেনের ব্যবহার কি কি পেলাম? অক্সিজেনের ব্যবহার দেখো, 1 নম্বর পেলাম হচ্ছে অক্সিজেন হচ্ছে দহনে সাহায্য করে। 1 নম্বর পেলাম হচ্ছে দহনে সাহায্য করে। 2 নম্বর কি পেলাম? 2 নম্বর হচ্ছে কোনো কিছু আমাদের যে শ্বাসকার্য নিতে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে অক্সিজেন যেমন দহনে সাহায্য করে তেমনি শ্বাসকার্য নিতে সাহায্য করে থাকে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম প্রথমে, যে এই যে জলের তড়িৎ বিশ্লেষণ যখন করছি, এই যে প্রক্রিয়া, জলকে ভেঙে দিচ্ছি যে তড়িতের মাধ্যমে, একে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ দ্বারা যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাকে নিয়ে তার মধ্যে যদি একটা পাটকাঠিকে প্রবেশ করায়, জ্বলন্ত পাটকাঠিকে, সেটা দেখবো কি হয়, আরো তীব্রভাবে জ্বলে ওঠে। কে জ্বলতে সাহায্য করে? এতক্ষণ তো আমি আলোচনা করলাম অক্সিজেন, তাহলে এই গ্যাসটা ছিল অক্সিজেন। আর একটা তড়িৎ দ্বারের গ্যাসটাকে যদি আমরা নিয়ে সেই গ্যাস জারের মধ্যে যদি আবার আমরা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করিয়ে দিই, দেখবো যে পাটকাঠিটা নিভে গেল, কিন্তু এই টেস্ট টিউবের গা ঘেঁষে কি হয়, নীল শিখাতে জ্বলতে থাকে, নীল শিখায় জ্বলে। তাহলে আমরা বলবো সেটা হচ্ছে নীল শিখাতে জ্বলে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন নিজে জ্বলে, কিন্তু অন্যকে কিন্তু জ্বলতে সাহায্য করে না, পাটকাঠিকে জ্বলতে সাহায্য করবে না। এবং কোন শিখাতে জ্বলবে? নীল শিখাতে এটা জ্বলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা এতক্ষণের আলোচনাতে নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছো যে জলের তড়িৎ বিশ্লেষণে একটা জায়গায়, মানে একটা তড়িৎ দ্বারে অক্সিজেন তৈরি হয় এবং অপর তড়িৎ দ্বারে হাইড্রোজেন তৈরি হয়। অক্সিজেন ব্যবহার তোমরা জানলে। তাহলে জলের দুটো উপাদান আমরা পেলাম। জলের দুটো উপাদান হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এবং দেখো, যতখানি অক্সিজেন তৈরি হয়, হাইড্রোজেন তার দ্বিগুণ আয়তনে তৈরি হয়, ডবল তৈরি হয়। এর থেকে বোঝা যায় যে জলের মধ্যে অক্সিজেন যত রয়েছে তার হচ্ছে দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন রয়েছে। তাহলে জলের মধ্যে যেহেতু নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট হিসাবে হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, তাই জন্য এটাকে আমরা বলে থাকি, জলকে আমরা বলে থাকি যৌগিক পদার্থ। তাহলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ এবং মৌল সম্পর্কে জানবো।
কি? ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম কি? হাইড্রোজেনের একটা হচ্ছে গন্ধহীন বর্ণহীন গ্যাস, গন্ধহীন বর্ণহীন একটি গ্যাস। আচ্ছা, আর কি আছে হাইড্রোজেনের ধর্মের মধ্যে? আরেকটা কি পড়ছে, একটু আগেই আমরা বললাম, হাইড্রোজেন নিজে জ্বলে না, এই অন্যকে জ্বলতে সাহায্য করে না, নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না, সাহায্য করে না, কিন্তু নিজে কোন শিখাতে জ্বলে? নীল শিখায় জ্বলে, কিন্তু নিজে নীল শিখায় জ্বলে, নীল শিখায় জ্বলে। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, এইটা 2 নম্বর। আরেকটা জিনিস হতে পারে যেটা তোমাদের বইয়ে নেই, তোমরা বলতে পারো যে হাইড্রোজেন একটা হালকা গ্যাস। হাইড্রোজেন কিন্তু বাতাসের থেকে হালকা, বাতাসের চেয়ে হালকা, এবং বাতাসের থেকে হালকা বলেই এই হাইড্রোজেনকে কিন্তু আগে বেলুনে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে একে বেলুনে ব্যবহার করা হয় না। কারণ হচ্ছে যে এই যে হাইড্রোজেন বললাম নিজে জ্বলে, অর্থাৎ দাহ্য গ্যাস। দাহ্য হওয়ার জন্য কি হয়, বেলুনে আগুন চট করে লেগে যেতে পারে, গরম হয়ে হয়তো সূর্যের আলোর প্রভাবে গরম হয়ে সেখানে আগুন লেগে যেতে পারে বেলুনে। তাই জন্য কিন্তু বর্তমানে হাইড্রোজেন গ্যাসকে বেলুনে ব্যবহার করা হয় না। তাহলে এইটা প্রশ্ন, এটাও একটা হোমওয়ার্ক দিচ্ছি, বেলুনে হাইড্রোজেন গ্যাস না ব্যবহারের কারণ কি লিখো। বেলুনে হাইড্রোজেন গ্যাস, তাহলে আগেরও একটা হোমওয়ার্ক থাকলো, এটা একটা হোমওয়ার্ক। বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় না কেন? ব্যবহার করা হয় না কেন? আশা করি তোমরা সবাই পারবে। আচ্ছা, হাইড্রোজেন যেমন পড়লাম তেমনি অক্সিজেনের ধর্ম সম্পর্কে জানতে হবে। অক্সিজেনের ধর্ম আমরা কি পাবো? দেখো, অক্সিজেনও কিন্তু একটা বর্ণহীন এবং গন্ধহীন একটি গ্যাস। তাহলে অক্সিজেনও হচ্ছে গন্ধহীন ও বর্ণহীন একটি গ্যাস। আর কি করে? অক্সিজেন কিন্তু নিজে জ্বলে। আমরা একটু আগেই পড়েছি যে অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, মানে জ্বলতে সাহায্য করে, দহনে সাহায্য করে, দহনে সাহায্য করে, কিন্তু নিজে জ্বলে না, সাহায্য করে। আর অক্সিজেন কিন্তু হচ্ছে বাতাসের থেকে ভারী, বাতাসের চেয়ে ভারী। যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, উঁচু মানে 7-8 যখন উঠবে, তখন আমি তোমাদেরকে এটা আলোচনা করব কেন হালকা কেন ভারী। এটা কিন্তু নিজেরাই তোমরা বলতে পারবে, মুখস্থ দরকার হয় না। হ্যাঁ, কিছু জিনিস মনে রাখতে হবে অবশ্যই, যেমন হচ্ছে তার পারমাণবিক ওজন, এগুলো সম্পর্কে, এগুলো বললে তোমাদের আরো গুলিয়ে যাবে ব্যাপারগুলো, এগুলো আমি এখন বলছি না। তবে আপাতত মুখস্থ রাখো যে বাতাসের থেকে ভারী হয় হচ্ছে অক্সিজেন। এইবারে জল, জলের সংকেত আমরা জানি H2O। তাহলে জলও আমরা জানি, ছোটবেলা থেকে জেনে এসেছি যে এটাও কিন্তু বর্ণহীন গন্ধহীন একটি গ্যাস, এবং কি হয়, এটা সাধারণ অবস্থায় তরল। আমি কেন সাধারণ অবস্থায় বলছি, আমাদের পরিবেশে সাধারণ তাপমাত্রা যেটা থাকে সেটাতে তরল থাকে। যেমন আমরা জানি জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়ে থাকে, বরফ থাকে। পদার্থের 3টে অবস্থা আমরা প্রথমেই শুরুতেই আমরা পড়েছি। তাহলে বরফ হচ্ছে কঠিন অবস্থা, তারপরে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত যেটা থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে জল, এটাকে আমরা বলে থাকি তরল অবস্থা। আর 100 ডিগ্রির ওপরে ওটাকে বলা হয় বাষ্প, এটাকে বলা হয় থাকে গ্যাসীয় অবস্থা। তাহলে পদার্থের 3টে অবস্থা থাকে আমরা বলেছিলাম। তবে এখানে একটু উল্লেখ করে দেওয়া প্রয়োজন যে সমস্ত পদার্থের কিন্তু 3টে অবস্থা থাকে না। তোমরা বাড়িতে দেখবে জামা কাপড়ের ভালো রাখার জন্য বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য জামা কাপড়কে কি করা হয়, জামা কাপড়ের মধ্যে ন্যাপথলিন মিশিয়ে দেওয়া হয়। জামা কাপড়ের মধ্যে হচ্ছে
ন্যাপথলিন। ন্যাপথলিন, আচ্ছা ন্যাপথলিন জামা কাপড়ের মধ্যে রেখে আলমারির মধ্যে রেখে দিচ্ছে, তাহলে এটা যদি তরল হয়ে যায় তাহলে তো ওর একটা দাগ তৈরি হয়ে যাবে। কিন্তু ন্যাপথলিন কি হয়, ন্যাপথলিন একটা উদ্বায়ী বস্তু বা ঊর্ধ্বপাতন হয়। ন্যাপথলিনের ক্ষেত্রে কি হয়, ঊর্ধ্বপাতন হয়। ঊর্ধ্বপাতনটা কি, ঊর্ধ্বপাতন হচ্ছে যারা কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়ে থাকে, তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ন্যাপথলিনের ক্ষেত্রে, কর্পূরের ক্ষেত্রে, হ্যাঁ এইরকম কিন্তু তিনটে অবস্থা থাকে না। এই সমস্ত পদার্থগুলো কি হয়, সরাসরি কঠিন থেকে বাষ্প হয়, এই ঘটনাকে ঊর্ধ্বপাতন বলা হয়। আর এই বছর তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে সমস্ত পদার্থের কিন্তু তিনটে অবস্থা থাকে না। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবস্থা থাকে না, যেমন হচ্ছে তরল অবস্থা থাকছে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আরো কিছু পদার্থের ধর্ম আমাদেরকে জানতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বন। কার্বনের ধর্ম, কার্বন তোমরা জানো, আমি কার্বনের রূপভেদ একটু আগেই পড়লাম। কার্বনকে আমরা সি দিয়ে লিখি। তো কার্বনের যদি আমরা ধর্ম দেখি, কার্বন হচ্ছে মানে কয়লা। কয়লাটা কেমন হয়ে থাকে, কালো রঙের হয়ে থাকে, কালো রং। এবং আমরা জানি যে কয়লা কিন্তু নিজে জ্বলে, তাই তো, তাহলে নিজে জ্বলে, দহনে সাহায্য করে থাকে। অক্সিজেনের ধর্ম আমরা যদি দেখি, অক্সিজেনের ধর্ম, অক্সিজেনের ধর্ম কি, অক্সিজেন হচ্ছে জ্বলতে সাহায্য করে, শ্বাসকার্য নিতে সাহায্য করে, আমরা জানি, এটা আমরা আলোচনা করেছি আগেই, শ্বাসকার্য নিতে সাহায্য করে। অক্সিজেনের আরেকটা যদি আমরা ধর্ম দেখি, এটা কি হয়, নিজে জ্বলে না, নিজে জ্বলে না। আর কি বলেছিলাম, একটু আগেই বলেছি যে গন্ধহীন বর্ণহীন গ্যাস, এটাও একটা ধর্মের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে গন্ধহীন বর্ণহীন গ্যাস। তাহলে এগুলো সবই হচ্ছে ধর্ম। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইডের ধর্ম বলেছে। কার্বন ডাই অক্সাইডের ধর্ম কি, কার্বন ডাই অক্সাইডের ধর্ম হচ্ছে যে এরাও জ্বলতে সাহায্য করে না, জ্বলতে সাহায্য করে না। তোমরা দেখে থাকবে ছোট ছোট যেখানে আগুন লাগে, গাড়িতে যখন আগুন লাগে, হ্যাঁ তখন কি হয়, কার্বন ডাই অক্সাইড, একটা লাল মতো সিলিন্ডার থাকে, ওখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। যখন কোথাও আগুন লাগে, ওই কার্বন ডাই অক্সাইড কি হয়, তার চারিপাশে স্প্রে করে দেয়, তাহলে আগুনের চারিপাশে কার্বন ডাই অক্সাইড একটা আস্তরণ তৈরি করে, তাই জন্য বাইরের বাতাস ওই ভেতরে আর প্রবেশ করতে পারে না। তখন কি হয়, তখন কিন্তু আগুনটা নিভে যায়। বড় বড় হল ঘরে দেখবে, বড় বড় হলে, মানে সিনেমা হলে যদি দেখো, বড় বড় হলে কি হয়ে থাকে, লাল ধরনের একটা জার রাখা থাকে। সেই লাল ধরনের জারে কি থাকে জানো, লাল ধরনের জারে থাকে হচ্ছে এক ধরনের যৌগ, কি থাকে, অ্যাসিড থাকে ওর মধ্যে। একটা জায়গায় অ্যাসিড থাকে, আরেকটা জায়গায় থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। যখন কোথাও আগুন লাগে তখন কি হয়, একটা হাতল থাকে, সেই হাতল দিয়ে কি হয়, ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে কি হবে, এই দুটো জার কি হয়, পরস্পরের মধ্যে কি বিক্রিয়া হবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর এই কার্বন ডাই অক্সাইড যখন কোথাও আগুন লাগে, কোথাও আগুন লাগছে, এই কার্বন ডাই অক্সাইড যখন স্প্রে করে দেওয়া হচ্ছে, চারিপাশে কি হয়, একটা আস্তরণ তৈরি করে দেয়। আস্তরণ তৈরি করলে বাতাস অক্সিজেন ওই ভিতর ঢুকতে পারবে না, তখন কি হয়, আগুনটা হচ্ছে নিভে যায়। তাহলে কিভাবে কাজ করে কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ সম্পর্কে এবং কতগুলো পদার্থের ধর্ম সম্পর্কে। আচ্ছা, জল আর কয়েকটা যৌগ সম্পর্কে জানলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কতগুলো যৌগের নাম আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুব চোখে পড়ে। এক তো আমরা বলেই ফেলেছি জল। জলের মধ্যে কি রয়েছে, জলের মধ্যে জলের উপাদান কি রয়েছে আমরা পেয়ে গেছি। উপাদান পেয়েছি, দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, দুটো হাইড্রোজেন পরমাণু থাকে, আর কি থাকে, আর একটি অক্সিজেন পরমাণু থাকে, একটি অক্সিজেন পরমাণু থাকে। আর একে কিভাবে লেখা হয় আমি বললাম, দুটো হাইড্রোজেন আছে তাই জন্য দুই, আর একটা অক্সিজেন পরমাণু হচ্ছে ও দিয়ে লেখা হয়।
এবারে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে, দেখো কার্বন ডাই অক্সাইডের সংকেত আমরা জানি CO2, অর্থাৎ একটি কার্বন রয়েছে আর হচ্ছে দুটি অক্সিজেন রয়েছে। অক্সিজেন যুক্ত যৌগই কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। এই কার্বন আর অক্সিজেন যুক্ত যৌগ, হ্যাঁ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটে মৌলেরই যৌগ প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে জল যেমন আমাদের গুরুত্বপূর্ণ আমরা দেখলাম, কার্বন ডাই অক্সাইডও গুরুত্বপূর্ণ, কারণ আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই কার্বন ডাই অক্সাইড দিয়ে কি হয়, উদ্ভিদেরা কিন্তু খাদ্য তৈরি করে। আমরা এর আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষ সম্পর্কে। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে চিনি। চিনির সংকেত হচ্ছে তোমরা জানো যে C6, এই C12, H22O11। তাহলে কতগুলো কার্বন আছে? C12 মানে 12টি কার্বন রয়েছে এর মধ্যে, 12টি কার্বন। আর কি রয়েছে? 22টি হাইড্রোজেন রয়েছে, 22টি হাইড্রোজেন রয়েছে। আর কি রয়েছে? 11টি অক্সিজেন রয়েছে। দেখেছো, অক্সিজেন মোটামুটি বেশিরভাগ যৌগেই আছে। তাহলে উপাদানগুলো আমরা জেনে গেলাম। তারপরে নুন, আমরা যে লবণটা খাই, অর্থাৎ দেখো সংকেতগুলোকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সংকেত, সংকেত মনে রাখতে হবে। নুন, নুন কি? আমরা যে খাবার লবণটা, নুন অনেক ধরনের হয়, লবণ অনেক ধরনের হয় প্রকৃতিতে, কিন্তু আমরা যে লবণটা খাই, হ্যাঁ যেটাকে আমরা সামুদ্রিক লবণ বলে থাকি, সেটার সংকেত হচ্ছে NaCl। Na কি? সোডিয়াম। তাহলে এখানে একটি সোডিয়াম রয়েছে, আর একটি ক্লোরিন। এগুলো যে আলোচনা করছি এগুলো হচ্ছে পরমাণু, কিন্তু এগুলো হচ্ছে পরমাণু, সবগুলোই পরমাণু। সবগুলো লিখিনি, কিন্তু সবগুলোই মাথায় রাখবে, এই সবগুলোই হচ্ছে পরমাণু। তাহলে নুন মানে হচ্ছে, নুন বিভিন্ন ধরনের হয়, আমরা খাদ্য লবণ বা NaCl নিয়ে এখানে লিখলাম। পাথুরে চুন, এর সংকেত কি? এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই হিসাবে যদি আমরা দেখি পাথুরে চুনের মধ্যে, তাহলে কতগুলো ক্যালসিয়াম আছে? একটি ক্যালসিয়াম রয়েছে, এর মধ্যে একটি ক্যালসিয়াম আছে। আর কি রয়েছে? একটি অক্সিজেন রয়েছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আমাদের সংকেত জানা থাকলে তার উপাদানগুলো আমরা জানতে পারবো। উপাদান যদি জানি তাহলে তার সংকেত পেয়ে যাব, অসুবিধার কিছু নেই। আচ্ছা, আর একটা মৌল পড়লে, যৌগ পড়লে হয়ে যাবে মোটামুটি, যেমন হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে হাইড্রোজেন H আর ক্লোরাইড হচ্ছে Cl, ক্লোরিনটা যখন পরে বসে তখন হচ্ছে ক্লোরাইড। যেমন অক্সিজেন অক্সাইড বলি, তেমনি ক্লোরিনকে ক্লোরাইড বলি। আচ্ছা, তাহলে এর মধ্যে দেখো কতগুলো হাইড্রোজেন আছে? একটি হাইড্রোজেন আছে, আর Cl মানে হচ্ছে একটি ক্লোরিন রয়েছে, একটি ক্লোরিন। আশা করি তোমরা পারবে, এগুলো খুব একটা জটিল নয়। আচ্ছা, আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি। আগে দুটো হোমওয়ার্ক থাকলো, আমি আর একটা হোমওয়ার্ক এখানে অ্যাড করে দিচ্ছি। 3 নম্বর হোমওয়ার্কটা কি বলছি, যে তোমাকে একটা সংকেত দিয়ে দিল যে অ্যামোনিয়াম সালফেট, এটা সংকেত আমি লিখে দিচ্ছি NH4 অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট NH4 to SO4, ঠিক আছে। এটাকে আরো সুন্দর করে লিখি, ওটা ভালো লাগছে না, এই রকম ভাবে লিখবো, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেটের উপাদানগুলো, এটাও মানে এই ব্র্যাকেটে আছে বলে আমি আবার এখানে লিখলাম। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেটের উপাদানগুলো কি কি, এইটা তোমাদেরকে বের করতে হবে উপাদান। তো
তবে আমি তোমাদের বলে দিই, এইটা হচ্ছে N হচ্ছে নাইট্রোজেন, H হচ্ছে হাইড্রোজেন, S হচ্ছে সালফার, আর O দিয়ে বলছি হচ্ছে অক্সিজেন। তাহলে নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আছে। এবার কোনটা কতগুলো আছে সেইটা তোমাদেরকে বের করতে হবে। আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন চিহ্ন, সংকেত, যোজ্যতা এগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। Subscribe my channel PKB Math.